ভারতে বছরে আনুমানিক ৩ লক্ষের কাছাকাছি বাইক চুরি হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রায় ৩ লক্ষের কাছাকাছি বাইক। মানে আপনি এই ভিডিওটা দেখছেন যতক্ষণ, ততক্ষণে দেশের কোথাও না কোথাও আরেকজন মানুষ তার বাইকটা হারাচ্ছে। তালা ভাঙার শব্দ নেই, দৌড়ঝাঁপ নেই, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে বাইকটা ছিল লক করা অবস্থায়। আজ থাকছে ঠিক সেই বাইকটাই যেটা আপনি প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে নিজের হাতে লক করে রাখেন। একবার নয়, দুবার তাকিয়ে দেখেন আশপাশে কেউ আছে কিনা, সেটা চোখ বুলিয়ে নেন, আর তারপর নিজের মনে একটা অদ্ভুত নিশ্চিন্তি তৈরি করে বলেন ঠিকই তো আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ঠিকই তো আছে বিশ্বাসটাই আমাদের সবচেয়ে বড় দুর্বল জায়গা। কারণ ভারতে এমন মানুষ আছে যাদের পেশাই হচ্ছে বাইক চুরি করা, আর তারা জানে ঠিক কোন জায়গায়, কোন সময়, কোন ধরনের বাইক সবচেয়ে সহজ টার্গেট। আপনি যখন চা খেতে ঢুকছেন, তখন আপনার মাথায় থাকে 5 মিনিটের মধ্যেই ফিরে আসার ভাবনা। আপনি যখন এটিএম লাইনে দাঁড়িয়ে আছেন, তখন আপনার পুরো মনোযোগ শুধু টাকা তোলার দিকে। আর আপনি যখন কাউকে বলছেন একটু কাজ আছে, আসছি, ঠিক তখনই কেউ আরেকজনকে চোখের ইশারা করছে, আর আপনার বাইকটা ধীরে ধীরে জায়গা ছাড়ছে। এই পুরো ঘটনাটার মধ্যে কোনো তালা ভাঙার কোনো ব্যাপার নেই, কোনো চিৎকার নেই, কোনো তাড়াহুড়ো নেই। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনও কিছু বুঝতে পারে না, আর আপনি ফিরে এসে শুধু দেখেন যেখানে বাইকটা ছিল সেখানে এখন কিছুই নেই। এই শূন্য জায়গাটা শুধু রাস্তার ওপর না, 1 সেকেন্ডের মধ্যে আপনার মাথার ভেতরেও একটা শূন্যতা তৈরি করে দেয়। কারণ তখন আপনার মনে হয় আমি তো লক করেই রেখেছিলাম, তাহলে এটা কিভাবে সম্ভব? আর ঠিক এখান থেকে শুরু হয় আজকের এই কথাটা, যেটা আমরা প্রায় কেউই আগে জানতে চাই না। ভারতে বাইক চুরি এত সহজ কেন, আর একবার হলে আসলে কি করা উচিত? নমস্কার, আমি উত্তরায়ণ। জীবনের নানান গোপন দিক নিয়ে আপনার সঙ্গে কথা বলি। না মোবাইল, না মানি ব্যাগ, না সোনার গয়না, তুলনামূলকভাবে ভারতের সবচেয়ে সহজে চুরি হওয়া জিনিসগুলোর তালিকায় বাইক অনেক ওপরে। আজ আমরা বুঝবো কেন বাইক চুরি এত সহজ, কোথায় আমরা ভুল করি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার বাইক যাতে পরের সংখ্যাটার অংশ না হয়ে যায়, তার জন্য আপনার এখনই কী করণীয়। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনুন ও দেখুন। এখানে একটা অস্বস্তিকর সত্য আছে, যেটা আমরা প্রায় কেউই সামনে থেকে শুনতে চাই না। তাই বেশিরভাগ বাইক চুরির গল্পে আসলে সমস্যাটা শুরু হয় বাইক চোর দিয়ে নয়, সমস্যাটা শুরু হয় সেই মুহূর্তে যখন আমরা নিজেরাই ধরে নিই আমার বাইকটা নিরাপদ। আপনার নিজের তৈরি করা নিশ্চিন্ত বিশ্বাসটা, চলুন সেটা পরিষ্কার করে বুঝি। কিভাবে হয়ে ওঠে বিশ্বাসটাই সবচেয়ে বড় দুর্বল লক? এই অংশটা শুনলে একটু অস্বস্তি হবে, কারণ এখানে দোষটা বাইরে কাউকে নয়। এই জায়গাটা দোষটা অনেকটা আমাদের নিজেদের তৈরি করা বিশ্বাসের উপর পড়ে। বেশিরভাগ বাইক চুরি হয় কোনো জোর জবরদস্তি করে না, চুরি হয় এই ভেবে যে মালিক ধরে নিয়েছে তার বাইকটা নিরাপদ। আমরা কি করি? বাইক পার্ক করি, স্টিয়ারিং লক লাগাই, চাবিটা পকেটে ঢুকিয়ে নিই, আর মনে মনে একটা লাইন টেনে দিই, ব্যাস কাজ শেষ। এই একটা লাইনই আসলে চোরদের সবচেয়ে বড় সুবিধা। কারণ বাস্তবটা হলো স্টিয়ারিং লক ভাঙতে কোনো আধুনিক যন্ত্র লাগে না, কোনো সিনেমার মতো ড্রিল মেশিন বা শব্দ করা টুলের দরকার পড়ে না। একটা অভিজ্ঞ হাত, একটু হিসেব করা চাপ, আর কয়েক সেকেন্ডের মধ্যেই এটা নিষ্ক্রিয় হয়ে যায় লকটা। আর যেটা আরও ভয়ঙ্কর সেটা হলো অনেক সময় লক ভাঙারও দরকার পড়ে না। দুজন মানুষ, একজন সামনে একজন পেছনে, বাইকটা এমনভাবে ঠেলে নেয় যে দূর থেকে দেখলে মনে হয় নিজের লোকই নিজের বাইক সরাচ্ছে। এই দৃশ্যটা এতটাই নর্মাল লাগে যে রাস্তার মানুষ তাকিয়েও দেখে না। আর চোরদের এটাই সবচেয়ে বড় ঢাল, স্বাভাবিক দেখানো। এই জায়গায় এসে আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, স্টিয়ারিং লক যদি এত দুর্বল হয় তাহলে জিপিএস লাগালেই তো বাইক সেফ হয়ে যাবে, তাই না? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষ করে। আর ঠিক এখান থেকে শুরু হয় আরেকটা ভুল ধারণা। বাইক চুরি হওয়ার পরে কি হয় সেটা জানার আগে চলুন এবার জিপিএসের আসল সত্যটা পরিষ্কার করে বলি। জিপিএস নিরাপত্তা না ভুল আশ্বাস? জিপিএস শব্দটা শুনলেই আমাদের মাথার ভেতরে একটা স্বস্তির ছবি তৈরি হয়।
অনেক মানুষ বাইক কেনার পর প্রথম যেটা করে সেটা হলো জিপিএস লাগানো, কারণ মনে হয় এবার যদি কিছু হয়ও অন্তত লোকেশন তো জানা যাবে। কিন্তু এখানে একটা কঠিন সত্য আছে যেটা শুনতে ভালো লাগে না। জিপিএস আসলে বাইক বাঁচায় না, জিপিএস শুধু আপনাকে একটা আশা দেয় যেটার উপর সব কিছু নির্ভর করে না। কারণ যারা নিয়মিত বাইক চুরি করে তারা ঠিক জানে কোন মডেলের জিপিএস কোথায় বসানো থাকে, সিটের নিচে নাকি ব্যাটারির পাশে কিংবা ওয়্যারিং লাইনের আশপাশে। ফলে বাইকটা নিয়ে যাওয়ার পর প্রথম কয়েক মিনিটের ব্যাটারি খুলে দেওয়া, সিগন্যাল কেটে দেওয়া বা একেবারে ডিভাইসটাই আলাদা করে ফেলা, এগুলো তাদের কাছে নতুন কিছু না। আর এখানে সবচেয়ে বড় সমস্যাটা অন্য জায়গায়। ধরে নিন জিপিএস এখনও কাজ করছে, আপনি মোবাইলে লাইভ লোকেশন দেখছেন, কিন্তু পুলিশ যদি সেই মুহূর্তে তৎক্ষণাৎ অ্যাকশন না নেয় তাহলে ওই লোকেশন দেখেও বাস্তবে কিছু করা যায় না। অনেক কেসে দেখা যায় লোকেশন একটা জায়গায় থেমে থাকে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই বাইক অন্য জায়গায় চলে যায়, আর তখন জিপিএস শুধু একটা ডট হয়ে থেকে যায় স্ক্রিনে। এই জায়গায় এসে একটা প্রশ্ন ভয় ধরিয়ে দেয়, যদি জিপিএসও পুরো সমাধান না হয় তাহলে চুরি হওয়া বাইকগুলো শেষ পর্যন্ত যায় কোথায়? এই প্রশ্নটার উত্তর জানলে আপনার বাইক পার্ক করার সময় হাতটা আগের মতো হালকা থাকবে না। আর এই বাইক চুরি হবার পরের 24 ঘন্টা কেন গুরুত্বপূর্ণ সেটা জানার আগে চলুন দেখি চুরি হওয়া বাইকগুলো কোথায় যায়। চুরি হওয়ার পরের জীবন। বেশিরভাগ মানুষ যখন চুরি হওয়া বাইকের কথা ভাবে তখন খুব স্বাভাবিক একটা ছবি কল্পনা করে। বাইকটা স্ক্র্যাপে কেটে ফেলা হয়েছে, লোহা আলাদা করা হয়ে গেছে, গল্প শেষ। এটা আংশিক সত্য, কিন্তু পুরো সত্যটা তার চেয়ে অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর। কারণ চুরি হওয়া সব বাইক সোজা স্ক্র্যাপে যায় না, তার আগে সেগুলো একটা অদৃশ্য রাস্তা ধরে হাঁটে, যেটাকে বলা যায় একটা ডার্ক রুট। এই রুটে ঢোকার পর বাইকটা ধীরে ধীরে নিজের পরিচয় হারাতে শুরু করে। কোথাও নাম্বার প্লেট বদলে যায়, কোথাও ইঞ্জিন নাম্বার এমনভাবে ঘষে দেওয়া হয় যে সেটা আর পড়াই যায় না, আর কোথাও আবার অন্য স্টেটের কাগজ ঢুকিয়ে দেওয়া হয় যাতে বাইকটার সঙ্গে আগের মালিকের কোনো যোগাযোগই আর না থাকে। ফলে কি হয় জানেন, আপনার বাইকটা হয়তো তখনও ঠিকঠাক চলছে, কিন্তু সেটা আর আপনার নামে না, হয়তো অন্য কারো নামে অন্য শহরের রাস্তায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর এই পুরো সময়টাতে আপনি কি করছেন? আপনি দাঁড়িয়ে আছেন থানার বাইরে, হাতে কাগজ, চোখে উৎকণ্ঠা, আর মনে একটা আশাই ঘুরছে এফআইআর দিলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে আছে সবচেয়ে বড় ভুল ধারণা। এফআইআর দিলেই কি বাইক ফেরত পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর অনেকের জন্যই অস্বস্তিকর, আর ঠিক এই মিথটাই এখন ভাঙা দরকার। তবে বাইক চুরি হলে বা প্রাক প্রস্তুতি হিসেবে কি করণীয় জানার আগে চলুন দেখি বাইক চুরির পরের 24 ঘন্টার ভুল। এফআইআর করা খুবই জরুরি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে একটা বিপজ্জনক ভুল ধারণা আছে, আর সেটা হলো এফআইআর মানেই বাইক ফেরত পাওয়া নিশ্চিত। বাস্তবে এফআইআর আসলে কোনো সমাধান না, এটা শুধু একটা প্রক্রিয়ার শুরু, শেষ নয়। এফআইআর হলে কাগজে কলমে বাইক চুরি হয়েছে সেটা নথিভুক্ত হয়, কিন্তু বাইক খোঁজার প্রচেষ্টা তখন শুরু হয় মাত্র, কিন্তু সেখানেই শেষ হয় না। বেশিরভাগ কেসে একটা কঠিন বাস্তবতা কাজ করে। যদি প্রথম 24 ঘন্টার মধ্যে বাইক ট্রেস না হয় তাহলে ফেরত পাওয়ার সম্ভাবনা খুব দ্রুত কমতে থাকে, কারণ এই সময়টাই চোরদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই প্রথম 24 ঘন্টার মধ্যেই কাছাকাছি এলাকার সিসিটিভি ফুটেজ কাজে আসে, টোল প্লাজার ডেটটা মিলিয়ে দেখা যায়, আর লোকাল নেটওয়ার্ক, অটো, গ্যারেজ, মেকানিক সবচেয়ে সক্রিয় থাকে। কিন্তু দুঃখের বিষয়টা এখানেই, বেশিরভাগ মানুষ এই 24 ঘন্টাকেই হালকা করে নেয়। কেউ ভাবে কাল থানায় যাব, কেউ বলে আজ তো রবিবার, কাল দেখা যাবে, আর কেউ আবার ধরে নেয় একটু নিজের মতো খোঁজ নিয়ে দেখি। এই কয়েকটা সিদ্ধান্তই আসলে সবচেয়ে দামি ভুল হয়ে দাঁড়ায়, কারণ এই সময়ের মধ্যেই বাইক শহর ছাড়িয়ে যায়, রুট বদলায়, পরিচয় বদলায়, আর তখন এফআইআর হাতে থাকলেও বাইক থাকে অনেক দূরে। তাহলে করণীয় কি? আসছে সে কথায়। এই পর্যন্ত শুনে যদি আপনার মনে হয় আরে এটা তো আমার সাথে হতে পারতো, তাহলে এই ভিডিওটা এখনই স্কিপ করবেন না, বরং এই এপিসোডটা লাইক, হাইপ করে সাধ্যমতো একটা সুপার থ্যাঙ্কস দিয়ে আমাদের পাশে থাকুন, কারণ এটা আমাদের জানায় এই ধরনের বাস্তব কথা আরও বেশি দরকার।
আর যদি মনে হয় আপনার কোনো বন্ধু, ভাই বা অফিস কলিগ আছে যে রোজ বাইক পার্ক করে নিশ্চিন্তে চলে যায়, এই ভিডিওটা তার সাথেও শেয়ার করুন। হয়তো এই একটাই শেয়ার আরও হাজার হাজার টাকার ক্ষতি আটকাতে পারে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর এই গোপনীয়তা গপ্পতে আমরা ঠিক এই রকম বিষয়ে কথা বলি যা মানুষকে সচেতন হতে পরামর্শ দেয়। এবার চলুন আলোচনায় ফিরি, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবারে সামনে আসছে। এইসব ঝুঁকি জানার পরেও আমরা কিভাবে নিজের বাইকটাকে সত্যি সুরক্ষিত রাখতে পারি? তাহলে করণীয় কি? এই প্রশ্নটাই পুরো এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ভয় জানাটা যতটা দরকার তার চেয়েও বেশি দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়া। প্রথম কথা, বাইক লক মানে শুধু স্টিয়ারিং লক না। স্টিয়ারিং লক একটা অভ্যাস, নিরাপত্তা না। ডাবল লকিং, চাকা লক আর শক্ত চেইন, এগুলো ঝামেলার মনে হলেও চোরদের জন্য এটা সময় নষ্ট করা, আর সময় নষ্ট মানেই তাদের জন্য ঝুঁকি। দ্বিতীয় বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, পার্কিং লোকেশন। বাইক কোথায় রাখা হচ্ছে সেটা অনেক সময় লকের চেয়েও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ভালো আলো, সিসিটিভি ক্যামেরার পরিধি, মানুষের নিয়মিত চলাচল, এই তিনটে জিনিস থাকলে চোররা সাধারণত পিছিয়ে যায়, কারণ অন্ধকার আর নির্জনতাই তাদের সবচেয়ে বড় বন্ধু। তৃতীয়ত, দ্রুত পদক্ষেপ। যদি দুর্ভাগ্যবশত বাইক চুরি হয়েই যায়, তাহলে সময় নষ্ট করার কোনো জায়গা নেই। তাৎক্ষণিক এফআইআর, সঙ্গে সঙ্গে ডিজিটাল রিপোর্টিং, যত দ্রুত সম্ভব সিস্টেমে বাইকের তথ্য ঢোকানো, এইগুলোই প্রথম 24 ঘন্টাকে কাজে লাগানোর একমাত্র উপায়। আর চতুর্থ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মানসিকতা পরিবর্তন। বাইককে সাধারণ পণ্য ভাবা বন্ধ করতে হবে, কারণ আপনি যেটাকে দৈনন্দিন জিনিস ভাবছেন, চোররা সেটাকেই দেখে রেডি ক্যাশ হিসেবে। এই পার্থক্যটাই বুঝতে পারলে বাইকের নিরাপত্তা নিয়ে আপনার সিদ্ধান্তগুলো নিজে থেকেই বদলে যাবে। এই এপিসোডটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি আপনাকে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কাজ করতে বলবো। আজ বাড়ি ফিরে বা অফিস থেকে বেরোনোর সময় বা এখনই একবার থেমে নিজের বাইকের দিকে ভালো করে তাকান। লক আছে কিনা সেটা না, রং, ব্র্যান্ড, দাম এসবও না। আপনার প্রিয় বাইকটার দিকে তাকিয়ে শুধু নিজেকে একটা সৎ প্রশ্ন করুন, আমি যদি চোর হতাম এই বাইকটা নিতে আমার কত সময় লাগতো? এই প্রশ্নটার উত্তর যদি আপনাকে একটু অস্বস্তিতে ফেলে, যদি মনে হয় খুব বেশি সময় লাগতো না, তাহলে ধরে নিন আজ থেকেই সাবধান হওয়া দরকার। কারণ বাইক শুধু একটা বাহন না, এটা আপনার কষ্টার্জিত টাকা, এটা আপনার প্রতিদিনের সময়, আর পরিবারের এক সদস্যদের মতো অনেক ক্ষেত্রে এটা আপনার নিজের নিরাপত্তার সাথে জড়িয়ে থাকে। একটা ভুল ধারণা, একটা আলসেমি, আর একটা ঠিকই তো আছে ভাব, এই তিনটে জিনিসই বাইক চোরদের সবচেয়ে বড় শক্তি। সুতরাং সচেতন থাকুন, নিরাপদ থাকুন, আর এটা আপনি চাইলেই পারবেন। আর হ্যাঁ, এই বাইক নিয়ে পথে চলতে বা নানা জায়গায় আমরা মুখোমুখি হই হিজড়ে বা তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে। এই পরিচয়ের আড়ালে চলছে ভয়ঙ্কর প্রতারণা। আসল আর নকল হিজড়ে কিভাবে চিনবেন এবং তারপর কি করবেন, গুরুত্বপূর্ণ সেই আলোচনা নিয়েই আগামী পর্বে ফিরে আসবো। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।